আজকের ম্যাচ প্রিভিউটা কেমন হওয়ার কথা ছিল? নেপালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচ প্রিভিউটা নিশ্চয়ই মাঠের আলাপ নিয়েই বেশি আলোচনা হওয়ার কথা ছিল, কিংবা আমাদের যেই হচ্ছে কি শব্দের গাঁথুনি, সেখানে বাংলাদেশ দলের শক্তিমত্তা, বাংলাদেশ দলের দুর্বলতা, নেপালের শক্তিমত্তা, নেপালের দুর্বলতা, সেসব নিয়ে আলাপ হওয়ার কথা ছিল। কিন্তু তার সব কিছুই উল্টে গেল, সব কিছুই এক ধরনের এলোমেলো হয়ে গেল একটি খবরে। নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশ দলের ডিফেন্ডার শিউলি আজিম, তার মা ইন্তেকাল করেছেন গত রাতে, এবং এই খবরটি সকালবেলা বাংলাদেশ টিম হোটেলে এসছে। শিউলি আজিম পেয়েছেন এবং তারপর বাংলাদেশ দলের অনুশীলন ক্যান্সেল করা হয়েছে। এটি একটি শোক। বাংলাদেশ দলের আসলে এখন অভ্যন্তরীণ অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে বলে মনে হয় না। সাধারণত একের পর এক নেতিবাচক খবরে যখন সয়লাভ এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত বাংলাদেশ দল, এটি বলার অপেক্ষা রাখে না। কারণ ভারতের বিপক্ষে 3 গোল খাওয়া, মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশিত ফুটবলটা না খেলতে পারা, এমন সব খবর, দলে ইনজুরির সমস্যা, এসব নিয়ে তো নিশ্চয়ইভাবেই বাংলাদেশ বোঝাই যায় যে বাংলাদেশ দলের অভ্যন্তরীণ যেই অবস্থা, সে অবস্থা কতটা ভঙ্গুর। আমরা মাসুদ আলম আছেন আমাদের সঙ্গে, সিনিয়র ক্রীড়া সাংবাদিক প্রথম আলোর। মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং কথা বলবো পুরো মাঠের ফুটবল নিয়ে। তার আগে আজকের দিনের যেই ইনসিডেন্টটা শিউলি আজিমের জন্য, নিঃসন্দেহে এটি একটি বাজে খবর, দুঃসংবাদ। এটা আসলে আমি একটু অন্যভাবে বলতে চাই যে আমরা এর আগে দেখেছি আমাদের অনেক অ্যাথলিটরা এ ধরনের সিচুয়েশনে, মিতুল মার্মার কথাই যদি বলি, তার ভাই মারা গিয়েছিলেন, তিনি বাংলাদেশ দলের ক্যাম্প ছেড়ে যাননি। একজন অ্যাথলিটের সাইকোলজি এই সময় কেমন থাকে? এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে, মানে কে কীভাবে নিচ্ছে, এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয় বলতে হবে। তিনি কিভাবে নিচ্ছেন। অনেক সময় অনেক খেলোয়াড়, যারা মিতুল মার্মার উদাহরণ আসলো, সে ক্যাম্প ছেড়ে যায়নি, তার ভাই মারা যাওয়ার পরেও কয়েকদিন পরেই সে মাঠে নেমেছে। আর আমার মনে হয় যে শিউলি আজিম তার মাকে হারিয়েছে। শিউলি আজিমের খেলার মতো মানসিক অবস্থা মনে হয় না এখন আর আছে, এবং এটা কারোই থাকবে না। এটা মানুষ তো মানুষ, মানে মানুষের খেলার চেয়ে জীবন বড়, এবং জীবনের চেয়ে আর জীবনের সবচেয়ে বড় যে অলংকার অথবা জীবনের সবচেয়ে বড় সম্পদ মা কিন্তু দ্বিতীয় জন আর পৃথিবীতে নেই, তাই না? তো সেই মাকে হারিয়ে ফেলা একজন অ্যাথলেট বা একজন যে কোনো সাধারণ মানুষ, যে একজন রিক্সা চালক বা একজন খেটে খাওয়া মানুষ বা একজন রাজা বা একজন সব ধরনের মানুষের কাছে মা হলো মানে মা অনেক সময় ঈশ্বর তুল্য হয়। মাকে তুলনা করা হয় যে মার উপরে, ঈশ্বরের পরে বা সৃষ্টিকর্তার পরে মার স্থান। তো এমন একটা সিচুয়েশনে আমি জানি না ঠিক ওর শিউলির মানসিক অবস্থাটা কেমন। এটা নিঃসন্দেহে অনুমান করতে পারি যে সে বিধ্বস্ত, যেটা আমার ক্ষেত্রে হতে পারতো বা তোমার ক্ষেত্রে হতে পারতো। যে মা যদি এই মুহূর্তে আমরা দেশ থেকে খবর পাই যে এরকম একটা দুর্ঘটনার খবর, আমাদের মানসিক অবস্থা কেমন হবে? আমাদেরকে লেখার কোনো অবস্থা থাকবে? আমাদের কোনো ইন্টারভিউ নেওয়ার অবস্থা থাকবে বা কোনো সাক্ষাৎকার দেওয়া বা কোনো নিউজ কভার করার কোনো অবস্থাই থাকবে না। সেটা আমি আমার জায়গায় যদি শিউলিকে দেখি, তো শিউলি দেখি যে আমি তো তার মানসিক অবস্থা খুবই ভেঙে পড়ার মতো অবস্থা এবং বিধ্বস্ত অবস্থা। এই অবস্থায় তার খেলার তো আমার মনে হয় না যে সে খেলুক। এটা আমি ব্যক্তিগতভাবে চাই না যে সে তার মায়ের শেষ কৃত্যে যোগদান করুক, অন্তত তার অন্তিম যাত্রায় সে থাকুক, মার পাশে থাকুক। এটাই চাইবো, হওয়া উচিত। রাইট। আমরাও তার আত্মার শান্তির কামনা করি, মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। শিউলি আজিমের মনের অবস্থাটা নিশ্চয়ই আমরা কিছুটা অনুধাবন করতে পারি। আমরাও অনেকে আপনজন হারিয়েছি। একটু খেলার প্রসঙ্গে আসি। নেপালের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন একটা খবর, সেটা বাংলাদেশ দলকে আসলে কী ধরনের চাপে ফেলছে? এটা আমরা দুইভাবে দেখতে পারি। চাপ তো অলরেডি আমাদের উপর প্রচণ্ডভাবে তৈরি হয়েছে। যে এই টুর্নামেন্টে 2টা ম্যাচ আমরা খেলেছি। মালদ্বীপের সঙ্গে আমরা জিতেছি ঠিকই, কিন্তু আমাদের জয়টা ঠিক আমাদের মতো করে হয়নি। আমরা 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরে এটা আমাদের জালে 2 গোল তারা দিয়েছে, মালদ্বীপের মতো দল। আর এরপরে ভারতের সঙ্গে তো আমরা 3 গোলে আউটপ্লেড হয়ে গেছি। তো এমন একটা অবস্থা শিউলি আজিমের ব্যক্তিগত জীবনে, তাকে মাকে হারানো, এটা নিশ্চয়ই গভীর শোকের। কিন্তু যদি আমরা অন্যভাবে দেখি, তাহলে আমরা এটা বলতে পারি যে তার যারা সতীর্থ রয়েছেন, অন্যান্য টিমমেটসরা রয়েছে, তারা যদি মনে করে যে না, আমরা শিউলিকে একটা জয় উপহার দেব, শিউলির পাশে থাকবো, তার মায়ের আত্মার শান্তি কামনার জন্য আমরা গত 2টি ম্যাচে যা ভুল ভ্রান্তি করেছি বা যে স্টাইলে আমরা ফুটবল খেলেছি,
সেটা থেকে বেরিয়ে আমরা আমাদের ন্যাচারাল ফুটবলটা যদি খেলতে পারি বা কোচের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি খেলতে পারি, এরকম যদি খেলোয়াড় যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তারা যদি আমি 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 বলছি না যে তারা অন্যান্য ম্যাচে প্রতিজ্ঞাবদ্ধ থাকে না, যে আমরা কেউ তো চায় না যে মাঠে নেমে আমি খারাপ খেলবো বা আমি কোচের প্লেয়ার অনুযায়ী খেলবো না, এটা কেউ চায় না, হয়তো হয় না, এবং অনেক সময় অপোনেন্টও করতে দেয় না। এটা একতরফাভাবে কোনো দলকে দোষারোপ করার চেয়েও এটা বলতে হবে যে অপোনেন্টও তো খেলতে আসে। সো মালদ্বীপ আমাদের সঙ্গে একসময় আউটপ্লেড হতো, এখন মালদ্বীপ আমাদের সঙ্গে অনেক স্টাডি করে আমাদের খেলোয়াড়রা কোথায় কীভাবে করে সেই অনুযায়ী তারা প্ল্যান করার পরে তারা মাঠে এসে সেটা এক্সিকিউট করে। আবার ভারতের একই অবস্থা, ভারতকে আমরা গত 2টা সাফে 6টা গোল দিয়েছিলাম, কিন্তু এবার 3টা গোল খেয়েছি। এর কারণ হলো যে ভারত আমাদের নিয়ে স্টাডি করেছে। সো দিন সবার একরকম যায় না, এটা আপস অ্যান্ড ডাউন ফুটবলে থাকবেই। তবে শিউলি আজিমের যে ঘটনাটা, এইটাকে যদি আমাদের অন্যান্য খেলোয়াড়রা তার বন্ধুরা যদি এটাকে শোককে শক্তিতে পরিণত করার চেষ্টা করে যে না আমরা শিউলির জন্য খেলবো, মানে অ্যাট লাস্ট বাংলাদেশ না সব কিছু ভুলে যাও, যে আমরা শিউলির জন্য খেলবো, আমাদের সতীর্থ আমাদের সঙ্গে অনেক দিন আছে, সে আমাদের বন্ধু, তার মায়ের আত্মার শান্তির জন্য আমরা দেশকে জয় উপহার দেবো। শুধু দেশ না, ও প্লেয়াররা নিজেদের জন্য খেলুক, দেশ তো তাদের কাছ থেকে পেয়েছে। যে একবার যে আমরা সাফ না জিতলে বা খুব বিরাট আমাদের একদম অধপতন হয়ে গেল তা না, সবসময় অন্যান্য দলগুলো তো জয়ের জন্যই আসে। তো এইখানে তো আজকের অবস্থা যেটা সেটা হচ্ছে যে শিউলি আজিমের জন্য তারা খেলুক, তাকে একটা জয় উপহার দিক, এটাই হবে সেরা উপহার তাদের জন্য। নেপালের এই দলটার খেলা তো দেখেছেন, নেপাল সর্বশেষ ম্যাচটা মোটামুটি যেই ফুটবল খেলেছে যে ও তাদের অ্যাটাকিং থার্ডে আমরা বেশ দুর্বলতা দেখেছি, তাদের মিডফিল্ডের থেকে অ্যাটাকিং থার্ডে যাওয়ার পর, অপোনেন্টের অ্যাটাকিং থার্ডে যাওয়ার পর তারা খুব একটা যে হচ্ছে গিয়ে ফিনিশিং লাইনে যে প্রসপেক্ট যে খুব ভালো আছে তা বলা যায় না। 2 উইং দিয়ে তারা ট্রাই করেছে লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টে। শ্রীলঙ্কার দলটা আসলে খুব একটা যে আপ টু দ্য মার্ক বলা যায় না। এই নেপাল যেখানে তারা হয়তো বা কিছু তাদের মূল একাদশের 2-3 জন ফুটবলারকে বসিয়ে রেখেছিল, তারা হয়তো বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালটা খেলবে। এই নেপালের এগেনস্টে বাংলাদেশের এই দলটার স্ট্রেন্থটা আসলে আপনি কি সমানে সমান রাখবেন নাকি বাংলাদেশকে এগিয়ে রাখবেন? প্রথমে বলি যে নেপালের খেলা আমি দেখেছি, দুটোই খেলাই দেখেছি। একটা তারা খেলেছে ভুটানের সঙ্গে, আর একটা খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে। তারা কিন্তু খুব পরীক্ষা দিতে হয়নি তাদের, দুটো ম্যাচই তাদের জন্য ইজি ম্যাচ ছিল। ভুটান ম্যাচেও তারা সহজেই জিতেছে, আর পরের ম্যাচটা সেটাতেও সহজেই জিতেছে। তাদের ডিফেন্সকে খুব একটা পরীক্ষা দিতে হয়নি। তো পরীক্ষাটা দিতে হবে বাংলাদেশের অ্যাগেনস্টে। এবং আমার মনে হয় যে আমরা গত 2টি সাফের ফাইনালে নেপালকে হারিয়েছি তাদেরই মাঠে। তো সেই যে নেপাল, আমরা স্পিডি নেপাল দেখেছিলাম গত সাফের ফাইনালে, যে নেপালকে আমরা দেখেছিলাম যে দুর্ধর্ষ একটা দল ছিল, সাবিত্রা ভান্ডারী, মানে সে একাই 100 এরকম একটা ব্যাপার। সাবিত্রা কিন্তু টিমে নেই। তো নেপালের শক্তি কিছুটা হলেও খর্ব, আর অন্যান্য খেলোয়াড়ও অনেক ভালো খেলোয়াড় আছে, তারা বাইরের লিগে খেলে। তো আসল পরীক্ষাটা তাদের আগামী ম্যাচে দিতে হবে। তবে বাংলাদেশ যদি তার সেরাটা খেলতে পারে, স্পেশালি ঋতুপর্ণার কথা আমি বলবো, ঋতুপর্ণা এই 2টা ম্যাচে এখনও ঠিক তার মতো করে খেলতে পারেনি। একই সঙ্গে শামসুন্নাহার জুনিয়র, যে তারপরে আনিকার কথা বলবো, মানে এরা যদি তাদের সেরাটা দিতে পারে, বেস্টটা দিতে আমাদের, তাহলে আমার মনে হয় যে নেপাল খুব বড় বাধা, খুব যে একটা বিশাল একটা পাহাড় হয়ে যাবে আমাদের সামনে তা না। এটা খেলাটা হয়তো এখনও আমি 50-50 বলবো, মানে এমন না যে ভারত ম্যাচও আমরা বলছিলাম যে 50-50 ম্যাচ, নেপাল ম্যাচও আমার পার্সোনাল ধারণা যে 50-50 ম্যাচ। তবে আমাদের খেলোয়াড়রা যদি সেরাটা দিতে পারে, স্পেশালি আমাদের কয়েকজন খেলোয়াড় তাদের সেরাটা এখনও দিতে পারেনি, তারা যদি দিতে পারে, মানে এই যে মানে খেলাটা কি ম্যাটার অফ, মানে একটা দুটা ভালো ক্রস, একটা দুটো ভালো হেড, একটা দুটো ভালো ফ্রি কিক, এর মধ্যেই একটা ম্যাচের রেজাল্ট হয়ে যায় অনেক সময়। তো সেরকম যদি কিছু ঘটে আমাদের জেতার সম্ভাবনা খুবই ভালো থাকবে। তবে টিম যদি আগের ভুল থেকে বেরিয়ে আসতে না পারে, যে আগের যে এলোমেলো খেলা, আগের গত 2টো ম্যাচে যে মাঝ মাঠে বলের দখল হারানো, রক্ষণের হাইলাইন ডিফেন্সের কারণে মানে ডিফেন্ডার জায়গা মতো না থাকা, এবং দেখা গেল যে একটা থ্রু আসতেছে, থ্রু বলে গোল হয়েছে, যেটা ভুটান করলো, 2টা থ্রু বল পেলো, 2টাতে তারা গোল করে চলে গেল। তো এই ভুলের বৃত্ত থেকে যদি তারা বেরিয়ে আসতে না পারে, তাহলে কিন্তু নেপাল কিন্তু পানিশ করবে। নেপাল তো ভুটানও না, শ্রীলঙ্কা না, নেপাল কিন্তু স্ট্যান্ডার্ড অনেক ভালো। এবং তো আমার মনে হয় যে এটা কোচ নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবেন, আগের ম্যাচের ভুলগুলো শুধরানোর জন্য।
ভুল শুধরাতেই হবে, আসলে ভুল শুধরানোর কোনো বিকল্প নেই। বিকল্প নেই, মানে এবং আমাদের বেস্ট পারফর্মার যারা তাদের জ্বলে উঠতে হবে। স্পেশালি আমি আবারও বলছি যে এই ঋতুপর্ণা, তার কাছ থেকে আমরা এখনও তার সার্ভিসটা পাইনি। আর শামসুন্নাহার জুনিয়র গত ম্যাচে দেখলাম কয়েকটা ক্রসে লাভ দিয়েছে, হেড করার জন্য বল পায়নি। মানে ক্রসগুলো আর ঠিক ঠিক মিট করতে পারতেছে না, কারণ হলো যে এগুলো অ্যাকুরেসিটা কম হচ্ছে। হয়তো আপনি 2 স্টেপ ভিতরে ঢুকে ক্রস করলে বলটা একরকম আসতো, আবার 1 স্টেপ পেছন থেকে করলে আর একরকম আসতো। তো এই জিনিসগুলো আমাদের ঠিকঠাক হয়নি গত দুটা ম্যাচে। এই ম্যাচে নিশ্চয়ই কোচ এটা নিয়ে কাজ করবেন এবং ঋতুপর্ণা বা অন্যান্য যারা আছে এরাও কাজ করবে। তো যদি তাদের মানে এই ভুলগুলা আর না হয় নেক্সট ম্যাচে এবং শিউলি আজমের কথা মাথায় রেখে খেলে, তাহলে আমার মনে হয় যে নেপাল ম্যাচ বাংলাদেশ দল উঠে যাবে। মাঝে মধ্যে শোক ও শক্তিতে পরিণত করা যায়, বাংলাদেশের এমন অনেক উদাহরণ আছে। বাংলাদেশ নারী দলের এমন পরিস্থিতি এর আগে হয়েছে কিনা সেটি অবশ্য বলা কঠিন, এর আগে এই ধরনের হয়নি। শিউলি বাংলাদেশ নারী ফুটবল দলের মোটামুটি একটা অভিজ্ঞ ক্যাম্পেইনার, অনেক দিন ধরে খেলছেন, চ্যাম্পিয়ন দলের সদস্য, রাইট। বাংলাদেশ দলের যে কয়জন ফুটবলার খুব কনসিস্টেন্সি ধরে রেখেছেন তার মধ্যে শিউলি একজন। একটা দীর্ঘ সময় তার মোটামুটি বাংলাদেশ দলে ক্যারিয়ার সেই কনসিন্দুর থেকে আসা। তো সব কিছু মিলিয়ে শিউলি আসলে নিজের ফুটবল ক্যারিয়ারটা বোঝেন, নিজের ফুটবল স্ট্রেন্থটা বোঝেন। নিশ্চিতভাবেই তিনি থাকতে টিমের সাথে থাকতে মানসিকভাবে তিনি কোথায় গেছেন সেটা তিনি নিজেও বোঝেন। এবং এই শোককে যদি বাংলাদেশ দল শক্তিতে পরিণত করতে পারে তাহলে হয়তো বা একটা ভালো কিছু সম্ভব। এবং একই সঙ্গে নেপালের বিপক্ষে কিন্তু বাংলাদেশ দল বলা যায়, মাসুদ ভাই বলেছেন 50-50, আসলেই বাংলাদেশ দল এই ম্যাচটা 50-50 হয়ে গেছে। যদিও কাগজে কলমে বাংলাদেশ দলের স্ট্রেন্থটা কিছুটা বেশি, কিন্তু বাংলাদেশ দল যেই ফুটবল খেলেছে সেখানে আসলে কিছুটা চিন্তার জায়গা তো থাকেই। আর যেই কথাগুলো বললেন আনিকা এবং হচ্ছে গিয়ে মারিয়া মান্ডার কথাও আমি একটু ইনক্লুড করব। আমি স্পেশাল শামসুন্নাহারের কথা বলবো, শামসুন্নাহার, মারিয়া মান্ডা এবং হচ্ছে গিয়ে ঋতুপর্ণা, এই তিনজন, এই ত্রয়ী যদি মিডফিল্ডটাকে ধরে রেখে আনিকা যেভাবে পুশ করছেন একের পর একে, আমরা দেখেছি তার মুভমেন্টগুলো বেশ ভালো। সে নেপালের বিপক্ষে যদি মোটামুটিভাবে তার এই কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন, সেখানে হয়তো বা হচ্ছে গিয়ে নাম্বার 9 আনিকার মাহফুজ একটু যোগ করবো। আনিকাকে স্ট্রাইকিংয়ে খেলাচ্ছেন কোচ, 9 নম্বর জার্সি দিয়েছেন। বেসিক্যালি তো সে অ্যাটাকিং মিডফিল্ডার ছিল, যেটা আমরা অস্ট্রেলিয়া দেখেছিলাম। তো এই দুটোর ম্যাচেই তাকে কিন্তু চেঞ্জ করতে হয়েছে। আর আমি বলবো যে বিং এ স্ট্রাইকার, তার আরও সময় মাঠে থাকা উচিত এবং সে আমাদের নাম্বার 1 স্ট্রাইকার। তাকে যদি আমি 60 মিনিট তুলে নিতে হয় তাহলে তো এটা দলের জন্য ভালো কোনো বার্তা না। তো তাকেও আরও কিছু এফোর্ট দেওয়ার তার মানে সুযোগ রয়েছে। এবং তার কাছে বল পৌঁছানো, তার বক্স স্ট্রাইকার। তো সেক্ষেত্রে এখন তাকে যদি সারাক্ষণ নিচে নামিয়ে খেলতে হয়, ডিফেন্স করতে হয় বা মিডফিল্ডে থাকতে হয়, তাহলে তো টিম ভুক্তভোগী হবে। তার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের কাজ করার আছে এবং আনিকার আরও সময় মাঠে থাকা উচিত। কে হতে পারেন এই ম্যাচের তুরুপের তাস, তা হয়তো বা সময়ই বলে দেবে। তবে দিন শেষে বাংলাদেশ দল শক্তিতে পরিণত করে এই ম্যাচটা বের করে আনবে এবং ফাইনাল নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সবার। ভারতের গোয়া থেকে আমি জানাচ্ছিলাম মাহফুজুল ইসলাম। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাসুদ, আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদের।